সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আমি রেজওয়ানুজ্জামান, নতুন দিনে নতুন পর্ব নিয়ে। আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন দুজন। আমি পরিচয় করে দিচ্ছি। আমার সঙ্গে আছেন ইকবাল হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত কমিটির 1 নম্বর সদস্য। সর্বাধিক ভোট পেয়ে তিনি 1 নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনগুলো তার দায়িত্বে, আমরা সে বিষয় নিয়েও কথা বলবো। আমাদের সঙ্গে আছেন সাংবাদিক সনদ বাবলা, ক্রীড়া সম্পাদক সকালসন্ধ্যা.com। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে। আমরা আজকে কথা বলছিলাম শুরুতেই যে জেলা ফুটবল লীগ কবে সরব হবে, কিভাবে ব্যস্ত হবে এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনগুলো আসলে কিভাবে নতুন করে পথ চলা শুরু করবে, সেই দায়িত্বটা আমাদের সঙ্গে অতিথি হয়ে আসা ইকবাল হোসেনের। তিনি বলবেন আমাদেরকে। সনদ বাবলাও আছেন আমাদের সঙ্গে। আপনারাও চাইলে অংশ নিতে পারবেন, ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। ইকবাল ভাই, যেটা বলছিলাম যে জেলা ফুটবলের দায়িত্ব আপনার কাছে দেওয়া হয়েছে, প্রায় মাসখানেক আগে কমিটি হয়েছে। এই সময়টা আপনি আসলে কিভাবে কাজ শুরু করেছেন, নাকি করতে পেরেছেন কিনা? ধন্যবাদ। আসলে জেলা ফুটবলের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, ধন্যবাদ আমাদের প্রেসিডেন্টকে। যেহেতু বিগত বছরগুলোতে কিন্তু আমাদের প্রথম কথাই ছিল যে জেলা ফুটবল লিগ হয় না। যেহেতু আমার প্রেসিডেন্ট আমাকে একটা গুরু দায়িত্ব দিয়েছে, আমি চেষ্টা করবো আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য। এখন অদ্যাবধি পর্যন্ত আমরা যে কার্যক্রমগুলো করেছি, ধরেন আমরা আমাদের এইখানে জেলা ফুটবলের বাইরেও একটা জেলা মানে ডিএফ সংস্কারের একটা কমিটি আছে, গঠনতন্ত্র সংস্কার। তো ওই কমিটিটা মোটামুটি কাজ শুরু করে যেসব ডিএফএ গুলোর মধ্যে আমরা অডিট করেছি, করেছি, মনে হয়েছে হয়তো কিছু একটা গরমিল আছে, ওইগুলো কিন্তু আমরা এখনো ফেডারেশন থেকে ওইভাবে চিঠি দিইনি, কিন্তু আমরা একটা স্বলিপিবদ্ধ করেছি এবং আমরা কাউকে বলি নাই যে ঠিক আছে অসুবিধা নেই। আমরা হয়তো বলছি যে কোনো কমিটির যদি অসুবিধা থাকে তাহলে আমরা একটা অ্যাডহক কমিটি করে দিব, 3 মাসের মধ্যে তারা একটা নির্বাচন করে এখানে চলে আসবে। তো যেহেতু এই কমিটিটা এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি, যার কারণে আমার কমিটিটা করতে একটু দেরি হচ্ছে। তথাপি আমি একটা কমিটি জমা দিয়েছি ফেডারেশনে। তো আমি আগামী সপ্তাহে আমার জেলা ফুটবল লীগ কমিটির সর্বপ্রথম মিটিং আগামী সপ্তাহে কল করব। এখানে বসে আমরা একটা সিদ্ধান্ত নিব যে আমরা পরবর্তী কার্যক্রমগুলো কিভাবে করব। তো আমরা আসলে চাচ্ছি যে যেহেতু সামনে রোজা, ফেব্রুয়ারি মাসে 2025 সালের, এবং আমরা এবার প্রতিটা ডিস্ট্রিক্টগুলোকে বলবো যে তাদের ফার্স্ট ডিভিশন এবং সেকেন্ড ডিভিশন লিগ বাধ্যতামূলক করতে হবে এবং বাধ্যতামূলক করতে হবে। এই ক্ষেত্রে যদি কোনো ডিএফের যদি আর্থিকভাবে কোনো প্রবলেমে পড়ে বা ওই ক্ষেত্রে আমরা সহযোগিতা করবো। হয়তো আমরা স্পন্সরের একটা ব্যবস্থা করে দিব, এটা আমাদের মাথায় আছে যে ঠিক আছে একটা প্রতিটা ডিস্ট্রিক্টে হয়তো আমরা যে কোনো একটা একজন স্পন্সর ধরে বলবো যে আপনারা এই ডিস্ট্রিক্টটা করেন। তো আমরা এইভাবে আসলে আমাদের প্ল্যানিং করা আছে। আমাদের আগামী মিটিংয়ে আমরা সম্পূর্ণ ডিক্লেয়ার করব। তবে এটা বলি যে আমরা ফেব্রুয়ারির ফার্স্ট উইক 10 তারিখের ভিতরে আমরা অন্তত পক্ষে 10টা জেলার লিগ শুরু করতে চাই। ফেব্রুয়ারি 10 তারিখের ভিতরে অন্তত মিনিমাম উপরে যা হবে সেটা পারে মিনিমাম 10টা লিগ দিয়ে শুরু করতে চাই। আবার দেখেন এখন এখানে মাঠেও একটু সমস্যা আছে, কারণ অনেক জায়গায় ক্রিকেট হচ্ছে। ক্রিকেট আর ফুটবলকে তো অনেক জায়গায় ভাগাভাগি করে খেলতে হয়। এই কারণে দেখা গেছে যে হয়তো আগামী মাসের অনেক ডিস্ট্রিক্ট যেমন বলেছে আগামী মাসের 25 তারিখ পর্যন্ত হবে, ফেব্রুয়ারি 25 তারিখ আমরা মাঠ পাবো। তো তখন তো রোজা চলে আসবে, আমি জানি না হয়তো এই প্রক্রিয়ার ক্ষেত্রে হয়তো এই রোজার পরে ঈদের পরে আমাদের পুরো দিন শুরু হবে। কিন্তু প্রাথমিক অবস্থায় আমাদের ফার্স্ট টার্গেট আমরা 10টা জেলাকে লিগ শুরু করতে চাই এবং পাশাপাশি ফার্স্ট ডিভিশনের পরে সেকেন্ড ডিভিশনে খেলতে হবে, এটা আমরা বাধ্যতামূলক করে দিবেন। যে না করলে কি হবে সেই শাস্তিটাও কি রাখবেন? মানে সেটা অবশ্যই, কারণ না করলে আমি তো আপনি আমার ডিএফ এর কমিটি হয়েছে কি জন্য? আপনি খেলবেন ফুটবল, আমাকে সাপোর্ট করবেন। আপনি কোনো জায়গায় প্রবলেম হলে আমি তো আপনার প্রবলেম দিকগুলোকে দেখার জন্য চেষ্টা করব, সর্বাত্মকভাবে চেষ্টা করব। এবং আমরা বলেছি যে যদি কোনো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে স্পন্সরও প্রবলেম হয় ওই ক্ষেত্রে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। এটা একটা ভালো সুসংবাদ দিলেন যে বাধ্যতামূলক করেছেন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন। বাস্তবতায় কি হবে আমি জানি না দিন শেষে। এর আগেও এরকম কিন্তু ঘটা করে জেলা ফুটবল লিগ আয়োজনের চেষ্টা হয়েছে বিভিন্ন মেয়াদে। সালাউদ্দিন ভাইয়ের আগের মেয়াদগুলোতে আপনার যদি মনে থাকে বেশ কয়েকটা স্পন্সর প্রতিষ্ঠানকেও সম্পৃক্ত করা হয়েছিল, কিন্তু 1 বছর পরেই সেটা আসলে থমকে যায়। এবার কি আপনি আশাবাদী হতে পারছেন কিনা? প্রথমে এই জেলা লিগ নিয়ে আমরা একটু কথা বলতে চাই। প্রথম আসলে ইকবাল ভাইকে ধন্যবাদ এবং কংগ্রেচুলেশন। ইকবাল ভাইয়ের সঙ্গে আমার জয়ের পর প্রথম মিট, তো নির্বাচন জয়ের পর। তো প্রথমে আমি আশা করি যে আমি ভালোটাই আশা করতে চাই, কারণ হলো যে এর আগে খোদ বিএফএফ থেকে আসলে এইটাকে হলো যে সেকেন্ডারিও না, এটাকে অনেক পিছনে ফেলে দেওয়া হয়েছিল জেলা ফুটবলটাকে।
এইবার আমরা আশা করব যে ঠিক ঢাকার ফুটবল যতটা গুরুত্বপূর্ণ, জেলার ফুটবলকে ঠিক প্যারালালি ওই গুরুত্বের জায়গায় দেখবেন যে বাংলাদেশের কোনো ফুটবলারের কোনো অভাব হবে না। আর এটা আমি বিশ্বাস করি। কারণ হলে যে এই ক্ষেত্রে আমি মনে করি যে ইকবাল ভাইয়ের কিন্তু ইকবাল ভাই অ্যাজ এ ফুটবলার হিসেবে তো তারকা, ইকবাল ভাইয়ের অর্গানাইজার হিসেবে এখানে তারকা হওয়ার বড় সম্ভাবনা আছে। আমি বলি, আপনি যদি জেলা ফুটবলটাকে যদি 64টা জেলা আছে আমাদের, আপনি এখন ফুটবল ফেডারেশন সবাইকে একটা মডেল ফরম্যাট দিতে পারে একটা লিগের জন্য। জেলা লিগটা কেমন হওয়া উচিত, কতটা টিম থাকা উচিত, কয় ম্যাচ ব্যাপী খেলা হবে, যদি কম হয় তাহলে হলে যে ডাবল লেগ হবে কিনা, একটা মডেল ফরম্যাট প্রথমে সবগুলো জেলাকে আমি মনে করি যে দেওয়া উচিত। তারপরেও দেখবেন যে হলে যে আপনার সব জেলাগুলো একই সমান পর্যায়ের খেলা করতে পারবে না, লিগের মান সমান হবে না। সেই ক্ষেত্রে যদি আপনি ধরেন যে 30টা জেলা করতে পারলো, 30টা জেলা ঠিক আমার আদর্শ মানের, আমার মডেল ফরম্যাটের চেয়ে একটু নিচে করছে, তো এই দুইটা, এই যে আপনি 30টা আর এখানে 30টা, ওইদিকে 30টা, এই 30 আর 4টাকে ধরলাম যে ওরা করলোই না, এই দুইটা 30, এই 30টার হলে যে 30টা টিম, 30টা জেলা চ্যাম্পিয়ন, এইদিকে 30টা জেলা চ্যাম্পিয়ন, এইগুলোকে নিয়ে কিন্তু হলে যে আরেকটা সারা দেশব্যাপী একটা বড় টুর্নামেন্ট হইতে পারে। ওইখান থেকে হলে যে মানে ওইখান থেকে একজন চ্যাম্পিয়ন হবে, রানার্স আপ হবে, আপনি ঘোষণা করেন যারা চ্যাম্পিয়ন হবে 4 বছরের মধ্যে, যারা বেশিবার চ্যাম্পিয়ন হবে তাদেরকে মানে 4 বছর পরের ইলেকশনে তাদেরকে আমি দিব, আমি হলে যে তাদেরকে ভোটাধিকার দিব। আপনি দেখেন জেলার মধ্যে কি চাঞ্চল্যটা তৈরি হয়। আমার ফুটবল ফেডারেশন সবসময় মেতে আছে এই যে ঢাকা কেন্দ্রিক ফুটবল দিয়ে। আমি এইটার ঘোর বিরোধী। আপনার ঢাকায় তো এই জেলা থেকেই ফুটবলার আসে, আমার ওই পাইপলাইনটা যদি আপনি বন্ধ করে দিয়ে শুধু ঢাকার ফুটবল নিয়ে মেতে থাকলে কিচ্ছু হবে না। কাবড়ে রেখে দোষ দিয়ে বা যেই কোচেই আনবেন কিচ্ছু করতে পারবে না। আমার জেলা ফুটবল থেকে যদি সাপ্লাই চেনটা যদি চমৎকার হয়, আপনি দেখবেন যে হলে যে প্রত্যেকটা পজিশনে আগের মতো ইকবাল ভাইরা যখন খেলতেন 3-4 জন করে প্রত্যেকটা পজিশনে চ্যালেঞ্জার দাঁড়িয়ে যাচ্ছে। তো আপনি জেলা ফুটবলটাকে ঠিক ওই আকর্ষণীয় জায়গায় নিতে হবে। আর হলো যে এখন দেখবেন যে বাংলাদেশের এখন ওই অবস্থা নাই, যে বাংলাদেশের আর্থিক অবস্থার যে উল্লম্ফন হয়েছে, আমাদের বাজেট এখন যত বড়, তো প্রত্যেকটা জেলায় ব্যবসায়ী আছে, শুধু বিএফএফ এর কাজটা হতে পারে যে এই ব্যবসায়ীদেরকে কানেক্ট করে দেওয়া। ব্যবসায়ীদেরকে যদি কানেক্ট করে দেয়, এই জেলা লীগ হওয়া কোনো ইস্যু না। জেলা লীগ হতে কত টাকা লাগে, এই জেলা লীগ হওয়া খুবই সম্ভব, কিন্তু বিএফএফ এর এই জায়গাটা অনেক বেশি জোর দিতে হবে। এটা আমার মানে সেই প্ল্যানটা সম্পর্কে একটু জানতে চাই। এবং অনেক ক্ষেত্রে আসলে জেলার সংগঠকরা মানে এখন যারা ছিল, যে রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে, সেটা আগের সরকারেরই হোক, বর্তমানে নতুন যারা আসবে তারাও যদি নতুন সরকারেরই হয়, আমি বলছি সেই ক্ষেত্রে ভালোও যেমন আছে খারাপও তেমন আছে। তাদের অনেক ধরনের ব্যস্ততা থাকে, তারা ফুটবলে আসলে খুব নজর দিতে পারে না। মানে সেই জিনিসটা কিভাবে বাস্তবায়ন করা সম্ভব? এটা আমাদের প্রথম অবস্থায় আমরা আসলে আলাপ আলোচনা করেছি যে আমরা হয়তো কোনো একটা ডিস্ট্রিক্টের একটা স্পন্সরের কাছে হয়তো আমরা 1 কোটি টাকা চাবো না, আমরা হয়তো তার কাছে চাবো কি যে ঠিক আছে আপনার ডিস্ট্রিক্টে লিগ করতে 5 লাখ লাগুক, 10 লাখ লাগুক, আপনার নামে এই টুর্নামেন্টটা হোক। আমরা কিন্তু বাইন্ডিংস করবো না, দিতে হবে। তো এমন আমার বিশ্বাস যে বাংলাদেশের এমন জেলা আছে যেখানে হয়তো বললে 10 লাখ টাকা দেওয়া, 20 লাখ টাকা দেওয়া কোনো একটা বড় কোম্পানির জন্য কিছু না, কিন্তু এটাকে আসলে বাস্তবায়ন করতে হবে। আমাদের ভিতর থেকে হয়তো এটাকে গিয়ে বলতে হবে, ডিস্ট্রিক্টেও সাথে থাকতে হবে, আমাদেরকে বলতে হবে। এই প্ল্যানিংটা আমাদের আছে যে আমরা যার যার ডিস্ট্রিক্টে কিন্তু স্পন্সর ধরে তাদেরকে ব্যবস্থা করার চেষ্টা করব। এটা হলো আমাদের প্ল্যানিং। আমরা ঢাকার থেকে এককভাবে একজনের কাছে ধরেন 5 কোটি টাকা চাইলাম, আমরা কিন্তু এটা চাবো না। আমাদের প্ল্যানিং আছে আমরা ক্ষুদ্র ধরে ওই ডিস্ট্রিক্টগুলোর মধ্যে, ওই ডিস্ট্রিক্টে যে বেটার বিজনেসম্যান আছে তাদের কাছে যাব, বেটার কোম্পানি আছে তাদের কাছে যাব, তাদের কাছে গিয়ে আমরা এই জিনিসটা ফোকাস করব। আচ্ছা, আমরা ফিরবো আপনার কাছে। দর্শক আছেন আমাদের কাছে, সাথে আমরা ফোন নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। আমি নীলফামারী থেকে বলছিলাম। জি বলবেন। আমি প্রশ্ন করতে চাচ্ছি যে বাংলাদেশের ফুটবল কি শুধু ঢাকা কেন্দ্রিক থাকবে, নাকি এখন সারা দেশেই ছড়িয়ে যাবে, নাকি আগের মতোই চলবে? আর বাংলাদেশ ফুটবলের ব্রডকাস্টিং নিয়ে উনি আছে, অবশ্যই উনি জানাবে। আর ফরেন ফুটবলার যারা আসতেছে, যেমন হামজা আসতেছে, আর কারা আসার সম্ভাবনা রয়েছে? আচ্ছা। এবং বাংলাদেশের ফুটবলের
যে অনূর্ধ্ব-17 লিগটা হচ্ছে সারা দেশে, এই লিগটায় যে খেলোয়াড়গুলো খেলতেছে এরা তো অনূর্ধ্ব-17 বয়স, এদের তো সব থেকে বেশি। এ বিষয়ে আশা করি উনি উত্তর দেবে। আচ্ছা, বেশি আপনার কাছে মনে হচ্ছে অনূর্ধ্ব-17 যারা খেলছে তাদের বয়স। আচ্ছা, ধন্যবাদ। বেশ কয়েকটি প্রশ্ন করেছেন, ঢাকা কেন্দ্রিক থাকবে কিনা, আমরা সেটা নিয়েই কথা বলছি। ঢাকা কেন্দ্রিক যাতে না থাকে সেই চেষ্টাটা ইকবাল ভাই শুরু করেছেন বলছেন, এবার বাস্তবায়ন হবে আমরা আশা করি। আরেকটা বলেছেন যে বিদেশি ফুটবলার কে কে আসছে, কিংবা অনূর্ধ্ব-17 যে চ্যাম্পিয়নশিপটা হচ্ছে তারুণ্যের উৎসবের আন্ডারে, সেইটাই আসলে 15-17 আসলে উনি বলেছেন 15 যে টুর্নামেন্টটা হচ্ছে সেটা বেশি বয়সী ফুটবলার খেলানো হচ্ছে কিনা, এই প্রশ্নগুলোর উত্তর দিবেন। কিন্তু আমার প্রশ্নটা হলো যে নীলফামারীর থেকে ফোন দিয়েছে, নীলফামারীর জন্য কিন্তু একটা সুখবর আছে আমার মনে হয়, যে চট্টগ্রামের পর নীলফামারী স্টেডিয়ামটাও কিন্তু ফুটবল ফেডারেশনের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে দীর্ঘ সময়ের জন্য। সুতরাং ফুটবল নীলফামারীতেও একটা ভালো ভেন্যু হতে পারে। অবশ্যই অবশ্যই, পূর্বেও ছিল ভেন্যু, পূর্বেও ছিল বসুন্ধরা কিংসও যে খেলে এসছে সেখানে আমরা জানি, কিন্তু এখন নীলফামারী একটা ইন্টারন্যাশনাল ভেন্যু হতে পারে, যেটা চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হয়েছে, ঠিক একইভাবে নীলফামারী স্টেডিয়ামটাও সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়ার কথা হচ্ছে। আপনি ইকবাল ভাই বলবেন যে আসলে আপনার এই জেলা ফুটবল মানে জেলায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে আসলে বাধা কোন জায়গায়? জেলার সংগঠকগুলো কি আপনাদেরকে আগ্রহী না মনে হয় আপনার কাছে? দেখেন, আমরা এবারের ইলেকশনে আমরা বলবো নতুন একটা কমিটি আসছি, অনেক কমিটি আসছে, সব কমিটির কাছে মানুষের কিছু প্রত্যাশা থাকে। তো এইবার আমরা যেভাবে আসছে আমাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি, এবং আমাদেরকেও ডিফারেন্ট কিছু করে দেখাতে হবে, যে ভালো কিছু করে দেখাতে হবে যে ফুটবলের জন্য, যেটা আমাদের প্রেসিডেন্ট সবসময় বলে যে আসলে ভালো কিছু করে দেখাতে হবে। তো যেহেতু আমাদের উপর কিছু করতে হবে, এই জন্য অদ্যবধি পর্যন্ত আমরা যেসব ডিস্ট্রিক্টেই কথা বলেছি কেউ আমাদেরকে না করেনি। হ্যাঁ, দুই একটা ক্ষেত্রে হয়তো আমাদেরকে বলেছে, যেমন ডিএফ এর সংস্কার কমিটির কিছু ব্যাপার নিয়ে বলেছে, তা আমরা যথাসম্ভব যত শীঘ্রই চেষ্টা করতেছি ওটাকে একটা মিনিমাইজ করে সুন্দর করে একটা কমিটি, অ্যাডক কমিটি করি বা যে কমিটি করি করে দিয়ে ফুটবলটা মাঠে করাতে, জেলা ফুটবলগুলো মাঠে করাতে। এক্ষেত্রে অদ্যবধি পর্যন্ত প্রতিবন্ধকতা পাইনি, শুধু পেয়েছি দু একটা জায়গায় যেখানে কমিটির ব্যাপারে কথা উঠেছে, এর জন্য তো আমরা ওটা সমাধানের চেষ্টা করছি। অনেকগুলো কমিটি ভেঙে দেওয়ার কথা একবার বিএফএফ থেকে বলা হয়েছিল, কিন্তু আবার পরবর্তীতে বলা হচ্ছে যে এটা ভেঙে দেওয়া হয়নি, চিঠি দেওয়া হয়নি এখন আনুষ্ঠানিকভাবে কমিটি ভেঙে দেয়। মানে এই বিরোধটা কিংবা এই পার্থক্যটা, তথ্যের পার্থক্যটা আসলে কি প্রভাব ফেলে কিনা জেলাগুলোর উপর, কিংবা অনেক জেলাতে আসলে সত্যিকার অর্থেও যারা ডিএফ এর প্রেসিডেন্ট ছিলেন, সেক্রেটারি ছিলেন, তারা নেই, মানে এই মুহূর্তে নেই নানা পরিস্থিতি প্রেক্ষাপটের কারণে। হ্যাঁ, সেটা তো অনেক জেলায় নেই। আবার বিএফএফ ওইখানে মানে এই যে খুব সম্ভবত প্রথম মিটিংয়ে এইটা আমার মনে হয় যে প্রথম মিটিংটা এইটা করাটা ঠিক হয় নাই। এখন হলো যে কি ছিল, আবার দেখলাম যে ঠিক 24 ঘন্টার মধ্যে আবার অন্য রকমের সিদ্ধান্ত, উল্টা সিদ্ধান্ত। এইরকম না করে আমার প্রত্যেকটা জেলার জিনিসগুলো বিচার বিবেচনা করে, তার হিস্ট্রি, তার সব কিছু দেখে ওই জেলাগুলো যদি নাই দেখে তাহলে হলো যে নতুন দিতে হবে। আর যদি এরা যদি মানে কাজ না করে তাইলে আবার নতুন করে নির্বাচন দিয়ে নতুন কমিটি আনাতেই পারে। মোট কথা হলো যে বিএফএফ এর আসল কাজটা হলো যে এই কমিটিগুলো দিয়ে কাজ করিয়ে নেওয়া। বিএফএফ এখানে বসে যদি বলে যে ওরা খেলা করে না, এইটা আসলে কোনো কাজের কথা হলো না। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আছে হলো যে পুরো বাংলাদেশের জন্য, তাহলে পুরো বাংলাদেশের ফুটবলকেই তার দেখভালটা করতে হবে, যেটা আমাদের বড় মিসিং ছিল আমাদের আগের কমিটিতে। আগের কমিটি বাংলাদেশের এই জেলা ফুটবলগুলোকে উন্নয়ন করতেন না। আগের প্রেসিডেন্ট বলতেন যে হলো যে এটার দায়িত্ব আমার না, কিন্তু এইখানে দায়িত্বটা নিতে হবে ভাই, নিজের স্বার্থে নিতে হবে, আপনার স্বার্থে। আপনার ফুটবল ডেভেলপ করতে হলে জেলাকে ডেভেলপ করতে হবে, সেখান থেকে ফুটবলার আসবে। আমরা আরো কথা বলবো আপনাদের দুজনের সঙ্গে। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছিলাম জেলা ফুটবল কবে সরব হবে, কিভাবে সরব হবে। আমাদের সঙ্গে আছেন ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির 1 নম্বর সদস্য এবং জেলা ফুটবলের কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন, এবং আছেন ক্রীড়া সাংবাদিক সকালসন্ধ্যা.com-এর ক্রীড়া সম্পাদক সানাত বাবলা। বিরতির আগে আমরা জেলা ফুটবল নিয়ে কথা বলছিলাম অনেকক্ষণই, যে ফুটবল ফেডারেশনের কার্যক্রম নিয়ে যদি বলি, একটু জানতে চাই যে এই কমিটি আপনার কাছে, আপনি আগের কমিটির সাথেও ছিলেন সম্পৃক্ত, এই কমিটির সাথেও আছেন, পার্থক্যটা কোন জায়গায় দেখেন? আসলে পার্থক্য, গত 4 বছর আমি ফুটবল কমিটি বিভিন্ন সাব কমিটিতে ছিলাম, আমি যেহেতু ওই কমিটিতে ছিলাম না। তবে পার্থক্য কি, এখন যারা আসছে নতুন,
নতুন যারা আসছে তাদের মধ্যে কাজ করার আগ্রহ আছে। যেমন ধরেন আমরা ইতিমধ্যে কিন্তু একটা তারুণ্যের উৎসবে আমরা অনূর্ধ্ব 15 একটা ফুটবল টুর্নামেন্ট সারা বাংলাদেশ, এখানে কিন্তু 60টা ডিস্ট্রিক্ট আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে এবং খেলবে। এটার কিন্তু লোগো উন্মোচন হয়েছে, আপনারা দেখছেন। তো আশা করি যে আমাদের যারা এখন নতুন আসছে সবাই কিছু তো কাজ করতে হবে, আর এই প্রত্যাশা নিয়ে আসছে যে মানুষের প্রত্যাশা বেশি, অনেকদিন পর কমিটি বদল হয়েছে। আমার বিশ্বাস যে যার দায়িত্ব সঠিকভাবে পালন করলে কাউকে বলতে হবে না, ফুটবলের গতিতে আগাবে। আচ্ছা, সানাত বাবলা কি আশাবাদী হতে পারছেন কিনা আমি এটা জানতে চাই। বাংলাদেশে হামজা চৌধুরী আসার পর ফুটবলের প্রতি এক ধরনের মানুষের আগ্রহ কিংবা আকর্ষণ কিংবা একটু নজর বেড়েছে মনে হয় আমার কাছে, আপনার কাছে সেটা মনে হয় কিনা, এবং এইটাই সময় কিনা আসলে যে ফুটবলকে আসলে সঠিক পথে নিয়ে আসার? এটা আপনি ঠিক বলছেন যে হামজা চৌধুরী একটা উপলক্ষ যে হলে যে বাংলাদেশের ফুটবলকে নতুন করে একটা ব্র্যান্ডিং করার একটা দারুণ একটা সুযোগ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই সুযোগটা নিতে পারে এইরকম এর আগেও অনেক সুযোগ ছিল বাংলাদেশের ফুটবলের। যেমন বাংলাদেশ সাফ ফুটবল যখন জিতেছে দেশের মাটিতে, সেখানেও ওই সুযোগটাও বাংলাদেশ নিতে পারে নাই। এইরকম অনেক সুযোগ, যেমন আমি বলি যে মহিলা ফুটবলের এই যে দুইবার চ্যাম্পিয়ন হয়ে আসছে, একবার হলো যে আপনার 9 মাস খেলা নাই, এখন হলো যে অলরেডি 2.5 মাস খেলা নাই, এই মেয়েরা নামতে পারে নাই, অন্যান্য অপোনেন্ট টিমগুলো ওরা খেলছে। তো বাংলাদেশের ফুটবলের এই সবসময় সুযোগ দেয়, সবসময় বাংলাদেশের ফুটবলকে প্রকৃতি সুযোগ দেয়। এইবারও হামজা চৌধুরী একটা সুযোগ দিচ্ছে এবং এই সুযোগটা আসলে কাজে লাগানো উচিত। এটা সবার হলে যে যারা ফুটবল ফেডারেশনে গেছেন তাদের উচিত যে হলে যে এই সুযোগটাকে কাজে লাগানো। এখন এই সুযোগটাকে কীভাবে কাজে লাগাতে পারে, এই সুযোগটাকে আমি যত বেশি আমি হলে যে এই টিমটাকে ডেভেলপ করলাম, আমার একটা হলে যে পাইপলাইন তৈরি করলাম, আমি অনেক বেশি ম্যাচ খেললাম, তখন আমার জেতার সুযোগ তৈরি হবে। তারপর হলে যে এটার যে ওয়ার্ল্ড ওয়াইড হামজা চৌধুরীর কারণে ওয়ার্ল্ড ওয়াইড একটা বাংলাদেশ ফুটবলের একটা ভাইব তৈরি হবে। এইটাকে আমরা আরও কীভাবে কাজে লাগাইতে পারি। ফিফা আপনাকে হেল্প করার জন্য অনেকভাবে সাহায্য করে। ফিফা বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এইরকম আমাদের মতো দেশের গরিব দেশের আপনার ফুটবল ফেডারেশনগুলোকে ফিফার টাকা দিয়ে সারা বছর চলে যায়, ওইখানে হয়তো বড় কিছু করা যায় না, কিন্তু ফুটবলটা মোটামুটি মানে ফুটবলটা চালাই দেওয়া যায়। কিন্তু আমাদের ফুটবল ফেডারেশনের সেটা গত 1 দশক 2 দশকে সেটাও হয় নাই। ফিফার সঙ্গে থাকার পরও আমরা আশা করব যে এখন এই জিনিসগুলো হোক, যে হলে যে নাইলে হলে যে ধরেন যে এই ফুটবলটা আর পিছনে যাওয়া তার কোনো সুযোগ নাই। 183-84 পর আপনি র্যাঙ্কিং আর কই যাবেন? এইখান থেকে এখন ইউটার্ন করানোর একটা সুযোগ আছে। এটা সবাইকে মিলে এটা ফুটবল ফেডারেশনকে রিয়েলাইজ করতে হবে, আদারওয়াইজ সম্ভব না। আমরা শেষের দিকে চলে এসেছি। ইকবাল ভাইয়ের কাছে জানতে চাই যে ডিএফ এর যে সংস্কার আপনি করতে চান, সেখানে গঠনতান্ত্রিক কোনো সংস্কার কি হবে? মানে যেই গঠনতন্ত্রে কি এটা যুক্ত হবে যে লিগগুলো না করলে তারা সদস্যপদ হারাবে, কিংবা লিগ করতে পারলে তাদের জন্য কোনো পুরস্কার থাকবে, কিংবা অন্য কোনো গঠনতন্ত্রের সংস্কার কি আসছে কিনা ডিএফ এর জন্য? আমরা পরবর্তী আমাদের ইসি কমিটির মিটিংয়ে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব এবং আমরা বলবো, আমি যদি আপনাকে শাস্তি দিতে চাই তাহলে আপনার যারা ভালো করবে তাদেরকে তো পুরস্কার করতে হবে। অবশ্যই এটা দুদিকই আছে, অবশ্যই শাস্তি দিতেও চাই আর পুরস্কৃত করতে চাই। তো আগামী ইসি কমিটির মিটিংয়ে আমরা এই যে ডিএফ এর এই কমিটি নিয়ে আজকে যেমন বাবলু ভাই একটা সুন্দর কথা বলছে যে এদের টার্গেটটা কোথায় যাবে, যে এরা জেলা ফুটবল খেলে চ্যাম্পিয়ন হলো, আমি যদি তাদেরকে আরেকটা স্তর উপরে নিয়ে যেতে পারি, যে ঠিক আছে চ্যাম্পিয়ন টিমগুলোকে নিয়ে যদি আমি আরেকটা উপরে নিয়ে যেতে পারি, তাহলে তাদের মধ্যে আগ্রহ বাড়বে। আমার কাছে তার প্রস্তাবটা ভালো লেগেছে। আমি আগামীতে আমাদের কমিটির মিটিংয়ে ওই প্রস্তাবটা তুলবো। তো আশা করি ইনশাল্লাহ সবাই এটা এগ্রি করবে আমার বিশ্বাস, এবং জেলাগুলোতে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, লিগ করার প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। শেষ প্রশ্ন আপনার কাছে, যে মানে আপনি নিজে যে দায়িত্ব নিয়েছেন এটা একটা কঠিন দায়িত্ব, কারণ জেলার ফুটবল নিয়ে এর আগেও কমিটি ছিল কিন্তু কেউ কাজ করেনি, আপনি সেটা করতে আগ্রহী এবং উদ্যোগী হয়েছেন। মানে বাস্তবায়ন আসলে সম্ভব কিনা আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে, জেলাগুলোর অবস্থানের প্রেক্ষাপটে? আমি আসলে এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। আমার বিশ্বাস যদি জেলাগুলোর কাছ থেকে ওরকম সহযোগিতা পাই, তাহলে আগামী 3-4 বছরে জেলা ফুটবল নিয়ে যে কথাটা হতো তার কিছু হলো আমি গুছানোর চেষ্টা করব, এবং আমি আমার জায়গা থেকে সর্বাত্মকভাবে চেষ্টা করব প্রতিটা জেলায় গিয়ে অন্তত এই খেলাগুলোকে উদ্বোধন করতে বা পুরস্কার বিতরণীতে
আমি শুধু একা না, আমার ফুল ফেডারেশনের সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং আশা রাখি এই স্তরটাকে আমরা একটু উপরে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ আপনাকে ইকবাল ভাই, ধন্যবাদ সানাত বাবলা আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের সময় শেষ, আজকের মতো এখানেই শেষ করছি। আমরা এই বদনাম নিয়ে আর যেন অনুষ্ঠান করতে না হয় যে জেলা ফুটবল হয় না বাংলাদেশে, সেটা ইকবাল ভাইয়ের দায়িত্ব। আমরা আশা করি যে এই 4 বছরের মেয়াদে তিনি সেটাকে একটা নিয়মে পরিণত করবেন এবং সারা দেশে লিগগুলো নিয়মিত হবে, জেলা লিগগুলো। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি।